নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। এবছরের শুরুতেই অর্থাৎ ৩রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা নিশ্চয়ই আপনাদের সবাই জানা, যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা যায়নি বলে, বা বলা ভালো চাল থেকে কাকড় আলাদা করা যায়নি বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন বা অর্ডার দিয়েছিলেন সেটা হলো যে ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মী অর্থাৎ 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। এবং তারপরে অনেক ঘটনা ঘটেছে, ঘটনা ঘটেছে এবং সবাই আমরা জানি যে তারপরে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যে বিষয়টা সবথেকে উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে যে অযোগ্যদের তালিকা, চিহ্নিত অযোগ্যদের তালিকা, সেটা কে কিভাবে প্রকাশ করবে এবং এসএসসি আদৌ প্রকাশ করবে? যে নতুন করে নিয়োগের পরীক্ষা হবে সেখানে যোগ্য অযোগ্যদের তালিকা পরিষ্কার করা ছিল যদি এর মধ্যে কোনো অযোগ্য থাকে। তা নিয়ে ইতিমধ্যেই মামলা চলছিল, মামলা কলকাতা হাইকোর্টে যেমন চলছিল, মামলা সুপ্রিম কোর্টে চলছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্ট একদম সরাসরি স্পষ্টভাবে রাজ্য সরকার আর এসএসসিকে জানিয়ে দিয়েছে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে সবথেকে বড় ধাক্কা হলো এই মুহূর্তে রাজ্য সরকার এবং এসএসসি। শুধু ধাক্কা নয়, বলা যায় তীব্র ভর্ৎসনা। যে ভর্ৎসনায় মোটামুটি এসএসসির আইনজীবী বা রাজ্য সরকারের আইনজীবী যারা ছিলেন তারা রীতিমতন কেঁপে উঠেছেন। কারণ এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রথমে বলেছিলেন যে হ্যাঁ আমরা তালিকা প্রকাশ করছি, কিন্তু পরে তিনি তার মত ফিরিয়ে বলেন যে না হুজুর, আমরা তালিকা প্রকাশ করি। তখনই কিন্তু আরও তীব্র ভর্ৎসনা করেছেন এবং বলে দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে এই দাগি বা অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এবং এর পরেও যদি পরীক্ষায় কোনোভাবে এই অযোগ্যরা সুযোগ পান তাহলে কিন্তু তার ফল আপনাদের ভুগতে হবে এবং প্রয়োজনে সিবিআই তদন্তও আমরা করাবো। ঠিক এমনভাবে ভর্ৎসনা করা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে এতদিন পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা চলতো বা কথা বলা হতো যে কারা এই এসএসসির প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করতে পারেননি। কারণ আমরা সবাই জানি সিবিআই একটা তালিকা তৈরি করেছিল এবং সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তার তালিকা প্রকাশ করেছিলেন, তিনি যখন বিচারপতি ছিলেন, ঠিক তিনি একথাই বলেছিলেন যে অযোগ্যদের তালিকাটা প্রকাশ করে যোগ্যদের দিয়ে আবার প্যানেল তৈরি করে নতুন করে চাকরি দেওয়া হোক। কিন্তু সেটা না মেনে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব কিছুই হয়েছে। আলটিমেটলি কী হয়েছে আমরা সবাই জানি, যে কিছু অযোগ্য লোকের জন্য এতগুলো যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গেছে। এবং হাইকোর্টে সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টে 2 বিচারপতি ডিভিশন বেঞ্চে সঞ্জয় কুমার এবং সতীশ কুমার শর্মা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার বা এসএসসিকে, যোগ্য লোকেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাদের জন্য বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আর তার দায় নিতে হচ্ছে আদালতকে। এটা কি ঠিক? এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে? এবং দোষারোপ হতে হচ্ছে কোর্টকে, যে কোর্ট কিছু করছে না, আদালত কিছু করছে না। কিন্তু সমস্ত কিছু বলে দেওয়ার পর কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চাইছে না, কেন গোপন করতে চাইছে এসএসসি? এটাই সব থেকে বড় প্রশ্ন। এখন এটাই দেখার যে আগামী 7 দিনের মধ্যে সেই তালিকা প্রকাশ হয় কি না, বা প্রকাশ হলে সেই তালিকা সঠিক কি না, সেটা নিয়েও তো এখন অনেক প্রশ্ন। আমরা আজকের এই বিষয় অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ আজকের দিনে, যদিও আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ছিল, মহাসমাবেশ ছিল, সেখানে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমাদের বিচারে আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় যে পর্যবেক্ষণ বা যে অর্ডার আজ সুপ্রিম কোর্টের 2 বিচারপতি দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা এতদিন রাস্তায় বসেছিলেন, আন্দোলন করেছেন, পুলিশের লাঠি খেয়েছেন, তাদের জন্য কোথাও একটা
ভালো খবর যে যা এতদিন রাজ্য সরকার করতে পারেনি, যা এতদিন এসএসসি করতে পারেনি, সেটাকে এবার আদালতের নির্দেশে এবার প্রকাশ করতেই হবে তালিকা। তো প্রকাশ করার পর আজকে আমরা কিছু বক্তব্য শোনাবো, সেই বক্তব্যের পর আমি আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। শুরুতেই বিরোধী দলের নেতা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া দিয়েছেন এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা শুনে নেব। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে 2 তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা তাদের গোঁ ছিল। তাই আজকে 22 সাল থেকে 25 সালের শেষ অবধি তারা টেনে নিয়ে গেছেন, ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে। তো সেদিন 22 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার, সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল। সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন। সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর, আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে। তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি, সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে শুনছিলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমরা শুনবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ, রাজ্যসভা সাংসদ, এবং এই মামলায় তিনি মামলাকারীও বটে, কি বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন, শুনবো। সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে এসএসসি নিজে রাজি হয়েছে যে হ্যাঁ, আমরা 7 দিনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের লিস্ট প্রকাশ করব। সুপ্রিম কোর্ট এসএসসির বক্তব্যটা রেকর্ড করেছে, অর্থাৎ এসএসসি একটা অঙ্গীকার করেছে সুপ্রিম কোর্টের কাছে যে তারা সেই লিস্ট প্রকাশ করবে, যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই দুর্নীতির যে ব্যাপক প্রক্রিয়া, তার মাঝখানে কিছু কিছু লোক বামাল ধরা পড়ে গেছে, যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিং এ ডেকে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছে। তাই তারা ভয় পাচ্ছেন আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো ঘেঁটে চিপে ধরবে। বক্তব্য আমরা শুনলাম। আমরা শুনবো যারা অ্যাকচুয়ালি যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন এই আন্দোলনের সাক্ষী ছিলেন বা লড়াই করেছেন, এখনো লড়াই করছেন, তারা আজকের এই রায়কে স্বাগত জানিয়েছেন, কি বলেছেন। সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, শুনবো। যারা টেন্টেড আছেন এসএসসি 2016 প্যানেলের, তাদেরকে আগামী 7 দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে। আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি, পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড, যারা সাদা খাতা দেয়নি, যারা ঘুষ দেয়নি, যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন, 7 বছর শিক্ষকতা করেছেন, তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান। এই দাবি আমাদের দীর্ঘদিনের। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আইএ ফাইল করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে 15,800 জন যারা আনটেন্টেড। তাহলে আনটেন্টেড যদি আমরা তো বারবার বলছি আমরা ঘুষ দিইনি, কোথাও সিবিআই, এসএসসি, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি। তাহলে আমরা কেন আবার 10 বছর পর পরীক্ষা দেব? এই পরীক্ষা আমরা দেব না। এই যে টেন্টেডদের মিশিয়ে যদি পরীক্ষা নেন, এই পরীক্ষা বাতিল হবে বলেছে, আপনারা দেখবেন। সুতরাং আমরা তো এই কথাই বলছি যে আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন। আমরা সুমন বাবুর বক্তব্য শুনছিলাম। আমরা আলোচনা শুরু করব, তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার একদম ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজু, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন সিপিআইয়ের নেতা মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকেও স্বাগত। বাইরে থেকে ভার্চুয়ালি রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ সাহেব, আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন অবশ্যই আমি শামীম আহমেদের কাছে রাখবো। শামীম সাহেব,
যে বিষয় নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল, বারবার বলা হচ্ছিল, যোগ্য শিক্ষকরা প্রশ্ন তুলছিলেন, যারা মামলাকারী তারাও বারবার এক কথা বলছিলেন, সমস্ত বিরোধী দল তারাও একই কথা বলছিলেন যে চাল থেকে কাকড় আলাদা করা যায় কি না, অযোগ্যদের তালিকা যদি চিহ্নিত অযোগ্যদের তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে আজকে হয়তো এই 26,000 শিক্ষকদের চাকরি এভাবে চলে যেত না। কিন্তু আজকে যে ভাষায় যে ভৎসনা করলো আজকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এসএসসিকে এবং 7 দিনের ডেডলাইন দিয়ে দেওয়া হলো, তার মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে, এরপর তো আর কোনো উপায় থাকলো না। দুধ কা দুধ পানি কা পানি, অর্থাৎ যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন সাদা কাঁথা দিয়ে জমা দিয়ে, তাদেরকে তো পরিচয় এবার সামনে আনতেই হবে, কারণ ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এটা কত বড় ধাক্কা আজ সরকার এবং এসএসসি। দেখুন, ধাক্কা কত বড় আর কত ছোট তা বিচার করে লাভ নেই। যেটা দরকার তা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে এই সরকার। এইটা বন্ধ করার জন্যে আদালতকেও যেমন প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, তেমন সাধারণ মানুষকে। এইটা গুরুত্বপূর্ণ। আজকে যে আদালত যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে আপামর পশ্চিমবাংলার সমস্ত গণতন্ত্রপ্রেমী, আইন শৃঙ্খলা মেনে চলা সমস্ত মানুষ। ফলে এই যখন এই ঘটনা ঘটে তখনই আমরা বলেছিলাম যে এই যারা আনটেন্টেড এদেরকে বাঁচিয়ে দেওয়া যায় যদি এই টেন্টেডের তালিকাটা সরকার প্রকাশ করে দেয়, যা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চেয়েছিল, কলকাতা সুপ্রিম কোর্ট চেয়েছিল, এবং বারে বারে চাওয়ার পরেও যেহেতু এই তালিকা প্রকাশ করেনি তার জন্য বাতিল করতে হয়েছিল। আমরা আবার ফিরে এসেছি সেই পুরনো জায়গায়, যেখানে আদালতকে এই নির্দেশ দিতে হলো বা দিল। আসলে যদি এই রাজ্য সরকার এই তালিকা প্রকাশ করে দিত তাহলে আজকে যারা চাকরি হারিয়েছে তাদের জীবনটা বিপন্ন হতো না। ফলে সরকার এই সাধারণ মানুষের জীবনকে রক্ষা করার পরিবর্তে তাদের জীবনকে বিপন্ন করেছে। আজকে সেইটা আরও একবার জাস্টিফাইড হলো। আমি আশা রাখি রাজ্য সরকার তার সদ্বুদ্ধির উদয় হবে এবং সংবিধানের নিরিখে রাষ্ট্র চালানোর কথা, এই রাজ্যকে চালানোর কথা ভাববে। আর তা যদি করে তাহলে এখনো আমি বলছি যে চেষ্টা করা যেতে পারে এই যে রিভিউ পিটিশনটা ডিসমিস হওয়ার আগে যদি করতো তাহলে আরও বোধহয় সুবিধাজনক জায়গা থাকতো। এখন তো ডিটারমিন করাই যায় যে কারা টেন্টেড কারা আনটেন্টেড যদি যখনই তালিকা। শামীম সাহেব আরও একটা প্রশ্ন আমি রাখবো, যে 7 দিন ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু সেই চিহ্নিত অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হবে সেটা কি সঠিক হবে? সেখানে কোনো জল থাকবে না তো? এই প্রশ্ন তো ঘোরাফেরা করছে। তাহলে তো আবার সেই কোর্টে গিয়ে দ্বারস্থ হতে হবে যারা মামলাকারী। এটা যে আমি ভাবিনি তা নয়, আসলে দুর্নীতির উপর দুর্নীতি হচ্ছে। দুর্নীতি পরায়ণ যারা আছেন তারাই আবার দুর্নীতির বিচার করছেন, এইরকম জায়গায় পৌঁছে গেছে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, যেহেতু সুপ্রিম কোর্ট ইজ ইন সিজন অফ দ্য ম্যাটার, আমি আশা রাখি যে অন্তত সেই জায়গায় পৌঁছাবে না। তবে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে ভরসা করা মুশকিল। এরা খুব ছোট ছোট সাধারণ ছিচকে চোর নয়, সব বড় বড় ডাকাত। ফলে কোনো একটা গলি খুঁজে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই পারে, কারণ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তো তাদের কাউকে ছেড়ে দেবে না। এতে সব এর বেনিফিশিয়ারি তো যারা একেবারে উপরতলার রাজনৈতিক কর্মী এবং পলিটিক্যাল এক্সিকিউটিভ, তারা সবাই। ফলে এদের সবার যখন মুখোশ খুলে দেবে যারা টাকা দিয়েছে, সেই ভয়টাও তো এরা পাচ্ছে। ফলে এতে যে জল মেশাবে না এ কথা নিশ্চিত হয়ে বলা খুব মুশকিল। যদিও আজকে আদালত খুব কড়া ভাষায় বলেছেন, যদি আমরা কোথাও জানতে পারি বা মামলাকারীরা আমাদের সামনে প্রকাশ করেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, প্রয়োজনে আমরা সিবিআই তদন্ত দেবো, এই কথাও আদালত বলেছে। অবশ্যই তবে একটা কথা আমাকে বলতেই হবে যে আদালত যদি প্রোঅ্যাক্টিভ রোল নেয় তাহলে আজকে যে সংবিধানের যে ক্রাইসিস আমাদের পুরো রাজ্য এবং দেশে তৈরি হয়েছে সেখান থেকে আমরা মুক্তির রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবো। বেশ শামীম সাহেব, আমি আবার আপনার কাছে আসবো। আমি রাজুবাবুর কাছে। রাজুবাবু, এতদিন পর্যন্ত আপনারা বলতেন যে এই 26,000 শিক্ষক অশিক্ষক চাকরি চলে যাওয়ার পিছনে মামলাকারীরা দায়ী,
কিন্তু আজ সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি খুব স্পষ্ট ভাষায় ভৎসনা করে বলে দিয়েছেন যে এর দায় কিন্তু রাজ্য সরকার আর এসএসসি। এরপরে আপনারা আর বলবেন যে মামলাকারীদের জন্য চাকরি চলে গেছে। শুধু তাই নয়, এমনও কথা বলেছেন যে কিছু মন্ত্রীরা চাইছেন বা চাইতেন যে তাদের কিছু ক্যান্ডিডেট থাকুক, যেই জন্য এখনও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি। তাহলে এসএসসি কেন এতদিন ধরে এই তালিকা গোপন করছিল? তাহলে কোথায় ভয় ছিল? আজকে সেটা যদি আগে প্রকাশ করতো তাহলে তো এই এতগুলো লোকের চাকরি চলে যেত না। এখন আপনারা কি করবেন? এই তালিকা তো প্রকাশ করতেই হবে রাজুবাবু। আদালত সুপ্রিম কোর্টে যখন মামলাটা হয় এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় মামলা যখন চলে, একটা জুডিশিয়াল ম্যাটার যখন এসে যায়, সেই ক্ষেত্রে কোনোভাবে রাজ্য সরকার বা রাজ্য সরকারের বা কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিও কোনো তদন্ত চলাকালীন বা আদালতে বিচারাধীন কোনো বিষয়ের উপরে পাবলিশড বা পাবলিক জনসমক্ষে কোনো জিনিস আনতে পারে না। এমনই একটা বিষয় এসএসসি যে যারা বলছে যে অযোগ্য বা যোগ্য বলে যে বিষয়টাকে ধরা হচ্ছে, যে অযোগ্যদের একটা তালিকা প্রকাশের জন্য, সেই ক্ষেত্রে একটা বাধা ছিল। যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট ডিরেক্টলি অর্ডার করেনি এসএসসিকে বা রাজ্য সরকার যে যা কি হোক, যে ডিরেক্টলি কোনো অর্ডার করেনি যে এরকম তালিকা তোমরা বার করো, সেরকম হলে তো সুপ্রিম কোর্টই বার করতে পারতো। সুপ্রিম কোর্টের কাছেও তো সেই তালিকা ছিল, সিবিআইয়ের কাছেও ছিল না। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না যে এই জন্য তারা বার করছে না। সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন বিষয় বলে এই জায়গায় এসএসসি এই জায়গাটা সেখানে তালিকাটা বার করেনি। কিন্তু দেখুন, আজকে যারা সাধু সাজছে, যারা আজকে বিজেপির কোলে দোল খেয়ে যারা ভাবছে যে তারা বড় মহাপুরুষ হয়ে গেছে, তারা আজকে ঢোল বাজাচ্ছে। শুভেন্দু অধিকারীর আপনি বাইট দেখালেন একটু আগে, সব থেকে বেশি 6000-এর কাছাকাছি যারা অযোগ্য বলে মানে আপাতত যে বলছি, শুভেন্দু অধিকারীর যে জেলা, সেই জেলাতেই 60% চাকরি যেটাকে অযোগ্য বলছেন, সেই জেলাটি 60% চাকরি অযোগ্য প্রার্থী রয়েছে। শুভেন্দু অধিকারী বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর থেকে আপনি ভাবছেন যে 60% অযোগ্য? বলছি সেই তথ্যটাই তো সমস্ত মিডিয়ায় সমস্ত বলা যায়। তো এই পুরোটাই তো শুভেন্দু বাবুদের বিপক্ষে গেছে। দেখুন, সরকারের বিপক্ষে যায়। শুভেন্দু বাবুকে আজকে বিজেপিতে কেন যেতে হলো? বিভিন্ন দুর্নীতির মামলা থেকে ইডি তারা থেকে সিবিআই তারা তারা খেতে গিয়ে বাঁচার জন্য তো শুভেন্দু বাবু ওখানে গেছে। এখানে ফ্যাক্টর এসএসসি, ফ্যাক্ট হচ্ছে এখানে শুভেন্দু বাবু, ফ্যাক্ট হচ্ছে এখানে অভিজিৎ গাঙ্গুলি, ফ্যাক্ট হচ্ছে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকারের কোনোদিন কোথাও কোনো এক চুল খারাপ উদ্দেশ্য এসএসসি ছিল না। কোথাও টেকনিক্যাল কারণে কয়েকটা হয়তো নাম এদিক ওদিক হতে পারে, প্রকাশ করতে হবে। আসল টেন্টেড যারা টিচার তাদের তাহলে যদি সেটাই হয়, এরপরে কি হবে তখন বুঝুন। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা কার বাড়িতে যাবে? একটা সাধারণ মানুষ হিসেবে আমি বলছি, সুপ্রিম কোর্টের কাছে যদি এই রায়টা দেওয়ার ছিল আগে, তাহলে এই রায়টা দিয়ে দিতে পারতেন যে তারা এটা করে দিলে পারে, তাহলে 26,000 লোকের তো চাকরি যেত না, তারা তো সবাই সুরক্ষিত থাকতো। একটা জায়গায় যেখানে সাফারার হচ্ছে চাকরি প্রার্থীরা, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সব সময় চাইছে যে একটা ছেলের যেন চাকরি না যায়, প্রত্যেকটা মানুষ যাতে চাকরি পায়। এবার দেখুন এতে হিতে বিপরীত না হয়। না, আমি বলছি সুপ্রিয়দা, হিতে বিপরীত না হয়। এই যে এত লাফালাফি করছে, যারা আজকে যোগ্য সেজে বড় বড় এখানে যারা বিপ্লবী সেজে বসে আছে যে আমরা যোগ্য প্রার্থী, আমরা আন্দোলন করছি, দেখা যাবে যে এই লোকগুলোরই নাম না চলে আসে, যে যারা বড় বড় বিপ্লবী সেজে ঘুরছে, যারা নবান্ন বলছে, যারা চেয়ারের দাবি করছে, যারা চাকরির দাবি করছে না, এই চাকরির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের দাবি উঠছে। তার মানে এখানে রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ মেদিনীপুর থেকেই নাকি 60% অযোগ্যদের তালিকা রয়েছে এবং তার দায় শুভেন্দু বাবুকে নিতে হবে। ফলে এই অকাট্য যুক্তি এখন হঠাৎ করে পরিবর্তন হয়ে এখন পূর্ব মেদিনীপুর শুভেন্দুবাবুর দিকে চলে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার বা এসএসসিকে যে তালিকা প্রকাশ করতে হবে, সেটা তো এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। তাহলে কিভাবে প্রকাশ করবেন? কত দাম থাকবে? কারা কারা টাকা নিয়েছে এবং কারা কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে? এবার তো আসল দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কি করবে সরকার, কি করবে এসএসসি? স্নেহান, প্রথম কথা, যদি 60% পূর্ব মেদিনীপুর থেকে হয়, তার মানে ধরে নাও পুরো তালিকাটা, মানে কতজন অযোগ্য আছে, কারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে, পুরো তালিকাটা রাজ্য সরকারের কাছে আছে, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে তৃণমূল কংগ্রেসের কাছে আছে। কারণ আমার কাছে যদি পুরো তালিকা থাকে তাহলে তুমি বলতে পারবে এখান থেকে 60% পূর্ব মেদিনীপুর থেকে হয়েছে, রাইট? ফার্স্ট কথা, তার মানে এতদিন ধরে তালিকা ছিল, তৃণমূল কংগ্রেস তালিকাটা প্রকাশ করেনি কেন? প্রথম প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরে নিন ওই পূর্ব মেদিনীপুর জেলায়, আমি 2016, 17, 18 কথা বলছি, একমাত্র জায়গা শুভেন্দু অধিকারী ছিল না, আরো নেতৃত্ব ছিল। ধরে নিন 60%ই যেটা যতটুকুই পূর্ব মেদিনীপুর থেকে গেছে শুভেন্দু অধিকারী নাম পাঠিয়ে, ঠিক আছে? তার মানে তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য সরকার কোটা করে দিয়েছিল যে এই জেলা থেকে এতগুলো নাম পাঠানো যায়। তার মানে এই যে দুর্নীতির সিস্টেমটা, এটা তৈরি করে দেওয়া হয়েছিল, কারণ শুভেন্দু অধিকারী শিক্ষামন্ত্রী ছিল না। শুভেন্দু অধিকারীকেও কাউকে নাম পাঠাতে হয়েছে, দ্যাট মেবি এসএসসি, দ্যাট মেবি শিক্ষামন্ত্রী। তাহলে তারা এই জিনিসটা জানতো যে এই প্রসেসটা চলছে, এবং এই যে পুরো প্রসেসটা যেখানে 60%, 100%, 50%, এই পুরো প্রসেসটা মুখ্যমন্ত্রীও জানতো। তাহলে যখন দুর্নীতিটা হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী চুপ ছিল না, মুখ্যমন্ত্রী একটা কথা বলেনি কেন? এবং আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে কথাটা আমরা এতদিন ধরে গলা পাটিয়ে বলে এসছি, এতদিন ধরে এই চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিল যে একটাই দাবি, যে অযোগ্য এবং যোগ্যদের লিস্টটা বার করা হোক, সেটা আজকে সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু আপনি দেখুন, এখনো কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা বার করা হবে, তারা বলছে সুপ্রিম কোর্ট বার করবে। মানে ধরে নিন আপনার এই শোতে, আপনি এই শোটা করছেন, ঠিক আছে? এবার আপনার এই শোতে যদি ধরে নিন বাইচান্স টিআরপি উঠলো না, আপনার কর্তৃপক্ষ আপনাকে প্রশ্ন করে যে টিআরপি কেন উঠলো না, শুক্র তুমি বলে যাও স্নেহানকে ধরো, স্নেহান এই শোয়ে বিজেপি মুখপাত্র ছিল, ও কেন টিআরপি তুলতে পারেনি? মানে আপনি কন্ডাক্ট করবেন শো, কিন্তু শোয়ের দায় বা দায়িত্ব আপনার না, শো দায় বা দায়িত্ব আমার। মানে এখন এমন হাস্যকর বিষয় জায়গাটায় নিয়ে এসছে। আমরা বলছি যে আজকে তারা তাদের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, যদিও বা কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো যুব সমাজ তৃণমূল ছাত্র পরিষদ করে না, যেগুলো করে সেগুলো রেজিস্টার্ড গুন্ডা বদমাশ বা মনোজিতের মতো ধর্ষণকারী। কিন্তু কথা হচ্ছে, আজকে তোমরা ছাত্র সমাজের সামনে কি বার্তা রাখবে? কোথায় কোথায় তারা কালকে আগামী দিনে পড়াশোনা কমপ্লিট করে তারা এসএসসির জন্য বসবে, প্রাইমারির জন্য বসবে? 2022 সালে পরীক্ষা নিয়েছো, এখন অব্দি তুমি নিয়োগ করে উঠতে পারোনি, যে কটা নিয়োগ করেছো সব কটার মধ্যে দুর্নীতি। আজকে আমি তোমাকে হলফ করে বলছি, রাজু বাবুর কথা থেকে স্পষ্ট, এবার এরা যে খেলাটা খেলবে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নাম অযোগ্যের মধ্যে ঢোকাবে। অযোগ্যদের এরা চিহ্নিত করতে পারবে না। এরা অযোগ্যদের চিহ্নিত করলে তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেবে। এক একজনে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যত টাকা এরা মাইনে পেয়েছে ওই ইন্টারেস্ট ফেরত দিতে হবে। তুমি বলো তাহলে বেতন ফেরত দিতে হবে, সঙ্গে 12% সুদ সহ ফেরত দিতে হবে। তাকে আবার তার টাকাটাও গেল, পকেটের টাকাটা যেটা তৃণমূলকে দিয়েছে, তার সাথে সাথে তাকে আবার আসল মজা দেখা যাবে। এখনই তো আসল মজা দেখা যাবে, আমরা অপেক্ষা থাকবো। এরা তো তৃণমূল নেতাদের যাদেরকে টাকা দিতে বাড়ির সাথে গিয়ে বসবে, তৃণমূল ভালো মতো জানে। আমি বলছি সিম্পল একটা জিনিস, তৃণমূল কি লিস্ট প্রকাশ করতে পারবে, হ্যাঁ কিনা জিজ্ঞাসা করো। আমি তোমাকে বলছি সেটা তো রাজবাবু এখানে বসে বলতে পারবে না, সেটা এসএসসি বলবে, রাজ্য সরকার বলবে, শিক্ষা দপ্তর বলবে। আমি একটা সিম্পল কথা করছি সুপ্রিয়রা, রাজু বাবু জানে যে 60% পূর্ব মেদিনীপুর থেকে হয়েছে, তার মানে তৃণমূলের কাছে লিস্ট আছে। অবশ্যই লিস্ট আছে। অপেক্ষা করছিলেন যে কবে ঠাকুরগড়ে কে কলা খায়নি, এরকম হয়তো ব্যাপার, যে এখন বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, এবার প্রকাশ করতে হবে। তৃণমূল লিস্ট পাবলিশ করবে না, আমি তোমাকে বলছি। আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টের উপরে যদি কেউ থাকে, তার কাছে পৌঁছাতে হবে, ছাদে পৌঁছাতে হবে। শুভেন্দু অধিকারী, তাপস রায়, চিনু হাজরা, এই নামগুলো এসএসসি যারা যারা বিজেপিতে গেছে, তৃণমূলের কেউ নেই। যারা চাকরি দুর্নীতি করেছে তারা সবাই ইতেশদাকে বলতে দিতে হবে। ইতেশদা এতদিন পর্যন্ত, ইতেশদা এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সমস্ত শীর্ষ নেতা সবাই একই কথা বলতেন যে কিছু চাকরি থেকেও লোক মামলাকারী, তাদের জন্য আজকে চাকরি চলে যাচ্ছিল এতগুলো লোকের। আমাদের সরকার চেষ্টা করছে চাকরি বাঁচানোর। আজকের পর কি বলবে? দেখো, ঝুলি থেকে বেড়াল তো অনেক আগে বেরিয়েছে। আজকে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলছে, দেখো, দুর্নীতি এক জিনিস আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি এক জিনিস। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে পুরো প্রতিষ্ঠানটাই দুর্নীতির সাথে বিভিন্ন আবর্তে জড়িয়ে গেছে, এইগুলো প্রমাণিত হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে যে এই যে লিস্টটা যেটা বার করতে বলেছে এসএসসিকে, যদি এসএসসি আজকে দাঁড়িয়ে এই লিস্টটা বার করে, তাহলে 26,000 যারা পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছে, তারা তো পাল্টা বলবে যে তাহলে এই লিস্টটা সেদিনকে কেন বার করলো না।
লিস্ট বলতে কি বলছে, লিস্ট বলতে দুটো জিনিস আছে, চিহ্নিত অযোগ্য। হয় চিহ্নিত অযোগ্যর ক্ষেত্রে দুটো জিনিস আছে, হয় এসএসসির কাছে লিস্টটা আছে, এসএসসি দিক, অথবা সিবিআই যে লিস্টটা কোর্টে প্রডিউস করেছে সেটাকে মান্যতা দিক, অর্থাৎ ইট হ্যাজ টু বি সার্টিফাইড বাই এসএসসি Yes. যে এইটুকুই এরাই হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে, এর বাইরে আর কোনো দুর্নীতির লিস্ট নেই। তাহলে এই জায়গাটা নিয়েই তো লড়াইটা চলছে, যে যারা অযোগ্য তাদের কেন, তারা কিভাবে টাকা দিয়েছে না দিয়েছে সেগুলো পরের কথা, সেগুলো তো আমরা জানি যে তারা টাকা দিয়েছে, তারা যতক্ষণ না তারা স্বীকার করছে যে হ্যাঁ আমরা চাকরি ইয়ের জন্য আমরা একে একে এত টাকা দিয়েছি, এখনও তো তারা অন্তত পর্দার আড়ালে রোকাবার চেষ্টা করছে যে কোনো রকমে তালে গোলে হরি বলে যদি আমি বেরিয়ে যেতে পারি। এতে কি হচ্ছে যে এই যে 26,000 চাকরি গেছে, চাকরিটা তো সেদিনকেও বিচারপতি বলছে যে আপনি দয়া করে লিস্টটা দিন, অথবা সিবিআই লিস্টটাকে সার্টিফাই করে দিন, আমরা শুধুমাত্র তাদের চাকরিগুলো নেব, বাদবাকি চাকরিগুলো সুরক্ষিত থাকবে, মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার খুলে থাকুক। তাহলে সেই কথাটা বারবার করে বলার পরও রাজ্য সরকার কেন করছে, অর্থাৎ বৃহত্তর স্বার্থে কয়েকজনকে যদি ওনা যদি সার্টিফাই করতে যে ঠিক আছে এরা এরা টেন্টেড, এর বাইরে আর কোনো টেন্টেড নেই, তাহলে কিন্তু সমস্যাটা হচ্ছে কি এসএসসি করছিল না কেন? যেই মুহূর্তে আপনি টেন্টেড কথাটা এসএসসি লিস্টে টাঙাবে সেই মুহূর্তে ইট ইজ এস্টাবলিশড যে এই টোটাল প্রসেসের মধ্যে এর মধ্যে দুর্নীতি হাজার গন্ডায় ঢুকেছে। মানে এই নয় যে কোনো একটা পাড়ার কোনো পাড়ার কোনো মস্তান সে একটা ভুয়ো মানে চিঠি দিয়ে দিয়েছে বা তাকে ভুয়োভাবে বলেছে যে তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম যে তোমাকে আমি চাকরি করে দেবো, সেটা নয়, কিন্তু অফিসিয়ালি প্রসেসের মধ্যে তাদের দুর্নীতি ছত্রে ছত্রে রয়েছে। এই প্রসেসে ওই জাস্টিস বাগ রঞ্জিত কুমার বাগ কমিশন বলছে যে 7 রকমের দুর্নীতি আছে, তার মধ্যে র্যাঙ্ক জাম্পিং আছে, ব্ল্যাঙ্ক ওএমআর আছে, এইরকম 7 রকমের দুর্নীতির যে ছত্রে ছত্রে এইবার হচ্ছে যে শোনো, এইবার হচ্ছে যে আগামী হিয়ারিং অবধি তোমাকে ওই 2 তারিখ অবধি বোধহয় ডেট দিয়েছে, 2 তারিখ অবধি তোমাকে ওয়েট করতেই হবে, কেননা আমার যতদূর ধারণা বা আমাদের এতদিনের যে ধারণা তাতে এসএসসি এত সহজে 2 তারিখের মধ্যে তার ওয়েবসাইটে হুড়মুড় করে সব লিস্ট সময় চাইতে পারে। আমার বিশ্বাস হয় না সরকার মানে তৃণমূল কংগ্রেসকে যারা হারে হারে চেনে তারা জানে যে এইটাকে নিয়ে আবার ফেলাসি খেলা হবে, আবার আরেকটা মানে আপনি বলতে চাইছেন সংবিধান মানে না, আদালত মানে না, সংবিধান মানছে কি মানছে না সেটা মহামান্য সুপ্রিম কোর্ট তো বলেছে আমরা সুপ্রিম কোর্ট তো দিয়ে দিতে বলেছিল 75% দিয়েছে কোথায়, এবং সুপ্রিম কোর্ট নজরদারি করছে। দেখো সুপ্রিম কোর্ট নিজে তদন্ত করতে পারে না, সুপ্রিম কোর্টের যে ইনভেস্টিগেটিং এজেন্সি তার এই যে পিসি ভাইপোকে ধরেছে, মানে জীবন কৃষ্ণ সাহার তার পিসিকে ধরেছে, মানে অন্য পিসি ভাইপো নয়, সেই পিসি ভাইপোকে ধরে তো তাদেরকে কেন ধরেছে? এই টাকার দুর্নীতির ক্ষেত্রে তো ধরেছে, যে টাকা নিয়েছে, টাকা নিয়ে চাকরির লোভ দেখিয়েছে বা চাকরি দেবো বলেছে, তার জন্য টাকা নিয়েছে এবং তাদেরকে পরীক্ষায় বসিয়ে অন্যান্যভাবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ইত্যাদি দিয়েছে। তাহলে এই দুর্নীতি তো ছত্রে ছত্রে রয়েছে। ওই মানে এটা ভাবতে শিক্ষাকে কোথায় নিয়ে গেছে যে আজকে শিক্ষক শিক্ষিকা করণিকদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, ছাত্রদের কাছে তারা মুখ দেখাতে পারছে না, তারা বলতে পারছে না যে আমরা সততার সাথে চাকরি করেছি, সামাজিক সম্মানটা তো চলেই গেছে। তারা কিনা পরীক্ষার আটকাবার জন্য একজন উপাচার্যকে যে ভাষায় ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে ভাষায় যা কোট করেছে, এর থেকে লজ্জা, মানে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একবারও মঞ্চে বলেছে যে ওই ছেলেটা যেটা বলেছে বলা হয়নি তো, সেটাই তো বলছি। আমি আসবো আর পরে শামীমদাকে ছেড়ে দেবো। শামীমদা, ছোট্ট একটা প্রশ্ন রাখবো, যদি এসএসসি বা রাজ্য সরকার সঠিকভাবে টেন্টেড অর্থাৎ চিহ্নিত যোগ্যদের তালিকা প্রকাশ করে, তাহলে কি কোথাও কোনোভাবে এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে যে পরীক্ষার যে বিষয়টা আসছে, তাহলে পরীক্ষার বিষয়টা কোথাও থেমে গিয়ে নতুন করে আবার এই প্যানেলটাকে তৈরি করে উইদাউট পরীক্ষা আবার তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়া যায়, এরকম কোনো আইনি সম্ভাবনা আছে? না পরীক্ষা দিতেই হবে, যেহেতু সুপ্রিম কোর্ট তা অলরেডি অর্ডার করে বলে দিয়েছেন? শামীম সাহেব, শোনা যাচ্ছে শামীম সাহেব? না, বুঝতে পারলাম। আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখছি শামীম সাহেব, যে যদি এসএসসি বা সরকার চিহ্নিত অযোগ্যদের তালিকাটা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে প্রকাশ করে দেয়, তাহলে তো যোগ্য অযোগ্যদের তালিকাটা আলাদা হয়ে যাবে। তাহলে সুপ্রিম কোর্ট যে
তেসরা এপ্রিল যে অর্ডারটা করেছিল যে নতুন করে পরীক্ষার মাধ্যমে নতুন প্যানেল তৈরি করে আবার চাকরিতে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে মানে পরীক্ষা না নিয়ে নতুন করে আবার চাকরিতে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা, আইনি সম্ভাবনা কি থাকতে পারে, না যেহেতু অর্ডার করে দিয়েছে পরীক্ষাটা হবেই? দেখুন, পরীক্ষা বাতিল করে আগের যারা সিলেক্টেড ছিল তাদেরকে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার কারণ এই আজকের যে অর্ডার হয়েছে এর কনটেক্সটটা বুঝতে হবে, যে নতুন সিলেকশন প্রসেস শুরু হয়েছে তার মধ্যেও যারা টেন্টেড তাদের ইনক্লুশন যাতে প্রিভেন্ট করা যায় সেটা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক, ফলে এই প্রসেসের মধ্যে আগের প্রসেসকে রেস্টোর করবে এমনটা আশা আমি অন্তত করি না। আমি সেই জন্যই এর আগে বললাম যে এই তালিকা যদি আগে প্রকাশ করতো তাহলে যারা যথার্থই যোগ্য ছিল তাদেরকে আজকের এই যে ভোগান্তিটা হচ্ছে এইটা সাফার করতে হতো না। ফলে তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ সাইম সাহেব আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন, চট করে ফিরে আসছি। আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আলোচনা করছিলাম আজকের সুপ্রিম কোর্টের যে নির্দেশ রাজ্য সরকার বা এসএসসিকে, যে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর কোনোভাবেই যাতে এই চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ না করতে পারে সেদিকেও কিন্তু সাবধান করে দেওয়া হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের নজর থাকবে আগামী 7 দিনের মধ্যে এসএসসি বা রাজ্য সরকার এই যোগ্য প্রার্থীরা তো আছেনই, অযোগ্যদের চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেন কিনা, কারণ এটাই হচ্ছে সবথেকে বড় বিতর্কিত বিষয়। কিন্তু এছাড়াও আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিন, আজকে 8ই আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, যা নিয়ে রীতিমতো একটা টানাপোড়েন চলছিল, কারণ আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও ছিল। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তদের নিজে অনড় ছিলেন সিদ্ধান্তে যে আজই তিনি পরীক্ষা করবেন, এবং খুব সুষ্ঠুভাবে সেই পরীক্ষা হয়েছে। 69টা কেন্দ্রে প্রায় 96% আজকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, ফলে কোনো সমস্যা কিন্তু হয়নি। কিন্তু আজ এই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, ইলেকশন কমিশনকে আক্রমণ করেছেন। কি বলেছেন একবার শুনুন। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, খুলে দেব, ফাঁস করে দেব। শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকে সভামঞ্চ থেকে। তবে তার আগে আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র দীপিকা ঘোষ। দীপিকা দি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আপনার কাছে আসবো, তার আগে আমি স্নেহান সরাসরি তোমার কাছে প্রশ্ন রাখছি যে আজকে আরও একবার ইলেকশন কমিশনকে যেভাবে আক্রমণ করেছেন, বলছেন যে বড়রা যেভাবে ললিপপ খায় সেটা কি মানায়? ললিপপ, বুঝতে পারছো কীভাবে আক্রমণ করছে? শুধু তাই নয়, বলেছে সব ভান্ডা ফাটিয়ে দেবো, সব প্রকাশ করে দেবো। মানে কি তথ্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? না, প্রথম কথা যে সুপ্রিয়দা, আজকে মঞ্চটা কিসের ছিল? মানে আজকের মঞ্চটা ইলেকশন কমিশনের টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, তা সেই মঞ্চ থেকে মানে আমি তোমাকে বলছি তৃণমূলের যুব সমাজ, তৃণমূলের ছাত্র সমাজ, আমি গোটা বাংলার ছাত্র সমাজ যুব সমাজ বাদ দাও, সেটাকে মমতা ব্যানার্জি কোনদিন অ্যাড্রেস করে না। মমতা ব্যানার্জি কনসার্ন না। মমতা ব্যানার্জির অ্যাটলিস্ট তৃণমূলের ছাত্র যুবদের নিয়ে তো কনসার্ন। আগের বার তো যখন এই সভাটা হয়েছিল তখন আরজি করের আবহাওয়া ছিল, উনি ছাত্রদেরকে বলেছিলেন যেভাবে হোক খোঁজ করতে শিখিয়েছিলেন। তো এইবার অন্তত তাদের উদ্দেশ্যে কি বার্তাটা দেবেন? আমি বলছি যে কথাগুলো উনি বললেন এই কথাগুলো তো উনি যে কোনো অন্য মঞ্চ থেকেও বলেন।
তাহলে এই ছাত্র যুব এই নামগুলো দেওয়ার মানেটা কি? আজকে উনি 26,000 চাকরি চলে গেলেন, সেইটাকে অ্যাড্রেস করলেন। উনি আজকে কর্মসংস্থান বেকারত্ব ছেড়ে দাও, আমি এইসব বড় বড় কথায় গেলামই না। আমি বলছি এটা সিম্পল বিষয় যে তুমি আজকের সময় দাঁড়িয়ে এখানে অলরেডি বলে দিচ্ছ যে তুমি এখান থেকে একটি করেও নাম বাদ দিতে দেবে না। তাহলে তুমি বলছো যে এই যে কারেন্ট যে ভোটার তালিকাটা আছে, এই কারেন্ট ভোটার তালিকাটা স্বচ্ছ। এই কারেন্ট ভোটার তালিকাটা যদি স্বচ্ছই হয়ে থাকে, 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তুমি এই অভিযোগটা কেন করেছিলে? আমি 2004, 2009 অত পেছনে যাচ্ছি না, এই বছরের 28শে ফেব্রুয়ারি তুমি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে এই অভিযোগটা কেন করলে? অনেক ভুয়ো ভোটার আছে তালিকায়। তাহলে এই অভিযোগটা তো তোমার করা অভিযোগ। তাহলে তুমি তোমার করা অভিযোগ যখন নির্বাচন কমিশন এটাকে ঠিক করতে যাচ্ছে, তখন তুমি সেইটাকে আটকাচ্ছ কেন? তোমার এখানে কোন ভেস্টেড ইন্টারেস্টটা আটকে আছে? এই যে ভোটারগুলো, যে ভুয়ো ভোটারগুলো ঢুকে আছে, তুমি তখন অভিযোগ করলে এদেরকে বিজেপি ঢুকিয়েছে। এখন যখন ইলেকশন কমিশন এদেরকে চিহ্নিত করতে যাচ্ছে, তুমি তাহলে আটকাচ্ছ কেন? তাহলে কি তুমি এই ভুয়ো ভোটারদের ভোটেই তার মানে তুমি জিতে আসো? এই ভুয়ো ভোটাররা চলে গেলে তোমার সরকারটা পড়ে যাবে, সেই ভয়ে তুমি এত উত্তেজিত হয়ে গেছো, সেই ভয়ে তুমি এই ধরনের কথাবার্তা গুলো বলছো। এবং আমি বারংবার বলছি, আমাদের দলের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাহলে এইটাকে, এই যে এই বিডিও বা এসডিও বা যারা এই প্রক্রিয়াটার মধ্যে আছে, তারা কোথাও তাদের স্বচ্ছভাবে কাজ করা থেকে আগে থেকে তুমি রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে আটকে দিচ্ছ। মানে তুমি যদি বলে দাও যে ধরে নাও তোমার সাথে আজকে আমি এসপি, তোমার পিসিআর কে বা তোমার ক্যামেরাম্যানকে যদি বলে দাও যে স্নেহায়নের অডিওটা ডাউন করে রাখতে বা স্নেহানের ভিডিওটা বন্ধ করে রাখতে, তাহলে তোমার পিসিআর, তোমার ক্যামেরাম্যান সেই কাজটাই করবে যে কাজটা তুমি আজকে ভিডিও এসডিওদেরকে তুমি ইনস্ট্রাক্ট করছো। তুমি তাদেরকে স্বচ্ছভাবে কাজ করতে আটকাচ্ছ কেন? তোমার ভয় কিসে? ভোটার লিস্টে যদি কিছু না থাকে, থাকবে না। ঠিক আছে, ভয়টা কোথায়? সেই ভয়টা কোথায়, সেই উত্তরটা আমি রাজুবাবুর কাছ থেকে। রাজুবাবু, বিশেষ নিবিড় সমীক্ষা সত্যি আপত্তি কোথায়? আজকে তো বিহারে হলো 65 লক্ষ নাম বাদ গেছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টও বলেছে যদি কারো কোনো অভিযোগ থাকে নিয়ে আসুন। এখনো কোনো অভিযোগ জমাই দিতে পারেনি বিরোধী দলগুলো। তাহলে পশ্চিমবঙ্গে যেখানে বারবার অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের নাম বারবার চলে আসছে বহু ভোটার তালিকায়, তাহলে তো তার পরিমার্জন হওয়া জরুরি, নিবিড় সংশোধন হওয়া জরুরি। তাহলে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেও বলেছে যে এই রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে। তাহলে এবার আপনারা কি করবেন? শুধুমাত্র ইলেকশন কমিশনকে আক্রমণ করলে হয়ে যাবে? নিবিড় সমীক্ষা হওয়া প্রয়োজন নেই? রাজুবাবু দেখুন, এখানে যে বিষয়টা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আর এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, এই দুটোর কাজ এক। এনআরসির কাজ যে ভারতীয় নাগরিকদের একটা তালিকা তৈরি করা, আর এসআইআরের কাজ ওই একই, ভারতীয় নাগরিকদের ভোটার তালিকা তৈরি করা। দুটো মানে ঘুরপথে এনআরসি। বিহারে যখন এসআইআর লাগু হলো তখন এরা বললো ঘুষপেটিয়া, অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাদেরকে ধরতে হবে। যখন আমরা দেখলাম যে 65 লক্ষ নাম বাদ গেল, তার মধ্যে প্রচুর মানুষ যারা জীবিত বলে, মানে মৃত বলে যাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে, তারা জীবিত, কোনো অভিযোগ জমা পড়েনি। প্রচুর আছে, অনেক আছে, এভিডেভিট জমা পড়েনি, আর কয়েকদিন মধ্যে ডেডলাইন শেষ হয়ে যাবে। প্রচুর মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, প্রচুর বড় মিডিয়াতে দেখা গেছে, কোর্টে জমা দিতে হবে, ন্যাশনাল মিডিয়াতে দেখা গেছে যে জীবিত ব্যক্তি তার ভোটের তালিকায় নাম ওঠেনি, তাকে মৃত বলে ঘোষণা করেছে। তারা যে উদ্দেশ্যে এসআইআরটা করলো যে ঘুষপেটিয়া অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী, কটা অবৈধ অনুপ্রবেশকারী, কটা বাংলাদেশের লিস্ট হয়েছে, জীবিত মানুষগুলোকে মৃত বলে দেখানো হয়েছে। ওখানকার আদিবাসী যারা স্থানীয় ওখানকার বাসিন্দা, বহু বছর ধরে জন্মান্তরে বসবাস করে, যাদের কাছে আদিবাসী মানুষদের কাছে ডকুমেন্টস নেই, তাদের নাম বাদ গেছে। তারা যে ডকুমেন্টস এসেছে সেগুলো দিতে পারেনি বলে তারা আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত বাতিল করার পরে আবার আধার কার্ডটা অ্যাড করেছে। যাই হোক, এখন হচ্ছে যে মমতাদি যে কথাটা বলেছেন যে ললিপপের গল্পটা, দেখুন এখানে পরিষ্কার ঝরঝরে কথা একটা। জ্ঞানেশ কুমার সিং, যিনি, যার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, যিনি অমিত শাহ দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, যিনি রাম মন্দির যখন রাম মন্দিরে যখন মন্দির তৈরি হয় তখন তার বিরাট ভূমিকা ছিল, এমনকি রাম মন্দিরে রাম ঠাকুর যখন প্রতিষ্ঠা হয় সেখানেও তার ভূমিকা ছিল। অর্থাৎ তিনি অমিত শাহ দপ্তরের এতদিন কাজ করে এসেছেন, তিনি রাম মন্দির বানিয়েছেন, তিনি রাম ঠাকুরকে প্রতিষ্ঠা করে এসেছেন। তিনি আজকে এসে অমিত শাহ দপ্তরের বিজেপির কাজ করবে না, কার কাজ করবে?
সে বিজেপির লোক, বিজেপিরই কাজ করবে, যার ফলে তাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারে বসে বলতে হচ্ছে যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। তিনি বলার কে যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে? অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারে না, ভুল তথ্য দিলে, ভুল বক্তব্য রাখলে সেটা তো জনগণের কাছে বিভ্রান্তিমূলক না, সেটা তো ব্যাখ্যা হওয়া প্রয়োজন। নিরপেক্ষ একটা সংগঠন, ওনার কোনো পলিটিক্যাল পক্ষে বিপক্ষে কারোর হয়ে কথা বলার অধিকার নেই। উনি বলছেন না, আমি শুনিনি কোথাও উনি পলিটিক্যাল হয়ে কথা বলেছেন। না, এখানে তার মানে নির্দিষ্ট বিরোধীর যিনি দল, যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম মিনিং করে তিনি বলছেন। অর্থাৎ এখানে রাজনৈতিক উদ্দেশ্য। না, আমি বলছি আপনারা বারবার বলছেন একটি লোকেরও নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে আন্দোলন হবে। বাংলায় লাগু করতে চায়, বাংলার মতুয়া, নমশূদ্র, হিন্দুদের, আদিবাসীদের নাম, কোটি কোটি নাম বাদ দিতে চায়। আরে বাংলায় এখনো এসআইআর হয়নি, তার আগে তো আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় তাদের তালিকা থেকে নাম বাদ দিতে চায়, কারণ তারা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে জিততে পারবে না জেনে তারা এসআইআর নামক এনআরসি বাংলায় লাগু করতে। বেশ, দেখবো আমরা ভবিষ্যতে কি হয়। আমি এই মুহূর্তে রাহুল গান্ধী বিহারে ভোটাধিকার যাত্রা করছে। আমরা দেখেছি যে এই ইস্যুতে পার্লামেন্টে দুই কক্ষে বা তার বাইরেও একসঙ্গে তারা সমস্ত বিরোধী দল একসঙ্গে কিন্তু হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু যখন বিহারে এই ভোটাধিকার যাত্রা করছেন, কিন্তু এ রাজ্যের তৃণমূলের নেতৃত্ব এখনো পর্যন্ত একটি লোকও সেই যাত্রায় এখনো পাঠাতে পারেনি। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে ইস্যু ভিত্তিক সমর্থন কোথাও হচ্ছে? আবার যে জেপিসিতে যে পার্লামেন্ট কমিটি হবে সেখানেও তৃণমূল তাদের নামটা সরিয়ে দিয়েছে আপনার সংশোধনী বিলে। কোথাও মনে হচ্ছে না যে তৃণমূলকে সঙ্গে আপনারা হাতে হাত মিলিয়ে এই ইস্যুতে মাঠে নামছেন, আবার যখন বিহারে রাহুল গান্ধী ভোটাধিকার যাত্রা করছেন সেখানে তৃণমূলের কোনো লোক নেই? তাহলে আপনাদের ইস্যু, আমি আবারও মানছি আপনাদের সর্বভারতীয় দল, তাদের একটা আলাদা জায়গা আছে, কিন্তু তৃণমূলের ইস্যুভিত্তিক সমর্থন কোথাও আপনাদের বিপদে ফেলতে পারে। দীপিকা দি। না দেখুন, একটা কথা যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ আনপ্রেডিক্টেবল, তাকে বিশ্বাস করা, তাকে ভরসা করাটা খুব চাপের। কারণ ভোটাধিকার যাত্রা তে যেমন যায়নি, তেমনি সংশোধনী বিলে সেখানে কমিটিতে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে, মানে থাকবে না এরকম একটা বলে দিয়েছে, অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে। হ্যাঁ, ইয়ে বলেছে, ওই আপনার নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বলুন না, ওরা প্রতিনিধি দলে থাকবে না। হ্যাঁ, তৃতীয়ত 1 সেপ্টেম্বর বিহারে একটা পাটনায় একটা মিটিং এর জনসমাবেশের কথা মানে আহ্বান করা হয়েছিল, সেখানেও তারা যাবে না এইরকমই একটা মতামত দিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে না, গেলে হয়তো ডেরেক ওব্রায়েন চলে যাবে বা অন্য কেউ চলে যাবে, এরকম একটা এই ডেরেক ওব্রায়েনের কথাই বলছিলাম। এই সমস্ত মানে থাকবে কি থাকবে না এই বিষয়গুলো জানাচ্ছেন ডেরেক ওব্রায়েনই, তো সেই জন্য ওই বর্ষার জায়গাটা নেই। আর বিহারে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিহারের মন্ত্রীদের কিভাবে বিহারের মানুষ অভ্যর্থনা জানাচ্ছে, জুতো ছুঁড়ে, ঢিল ছুঁড়ে, লাঠি ছুঁড়ে। সেই জন্য বিহারে আমরা ভীষণভাবেই একটা সম্ভাবনার জায়গা দেখতে পাচ্ছি বিহারে ভালো রেজাল্ট হবে। এবং বিহারে ভালো রেজাল্ট হলে নীতিশ কুমার তখন কি সিদ্ধান্ত নেন, অলরেডি চন্দ্রবাবু নাইডু নড়াচড়া করছেন, তো সেখানে কার কখন কি প্রয়োজন পড়বে, কি কে কার, মানে আপনারা এখনো কি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন যে এই যে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, তার মানে কমিশন যে ভোট চুরির কথা বারবার বলা হচ্ছে বা বলছেন রাহুল গান্ধী, এখনো সেই পথেই রয়েছে কংগ্রেস? হ্যাঁ একদমই। ভোট চুরি, দেখুন নির্বাচন কমিশন এই মুহূর্তে ওটা নির্বাচন কমিশন নয়, ওটা এখন নির্যাতন কমিশনে গিয়ে দাঁড়িয়েছে। তা না হলে যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে কেন, আমরা তো এরকম ভুয়ো ভোটারের গল্প আমরা মহারাষ্ট্রেও শুনেছিলাম, যে ভুয়ো ভোটার, প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। তাহলে সব জায়গায় সব স্টেটে না হয়ে বেছে বেছে যে রাজ্যে ইলেকশন সেই সময় তখন গিয়ে বলা, এবং ভারতবর্ষের স্ট্রাকচারাল মানে গঠনমূলক ভারতবর্ষের কি কাঠামো সেটা সবাই আমরা জানি। সেখানে যে সমস্ত 11টা না 12টা নথি বলেছে, সে নথির মধ্যে বেশিরভাগ নথি, ওই 11টা 12টা নথি বেশিরভাগ মানুষেরই থাকা। কিন্তু লিপিকা দি, এখনো সুপ্রিম কোর্টে কিন্তু এখনো কোনো অভিযোগ জমা করতে পারেনি বিরোধীরা, এবং বিএলও বা বিএলএদের যে তথ্য জমা দিতে বলা হয়েছে সেটাও কিন্তু এখনো জমা হয়নি। এখন দেখার পরবর্তীকালে সেটা দেয় কিনা, এখনো সময় আছে, কিন্তু টাইম লাইন আছে, কিন্তু এখনো জমা অবশ্যই পড়বে। সব থেকে বড় কথা যে
ওই নথিগুলো দেওয়ার মানে সম্ভাবনা বেশিরভাগ মানুষের পক্ষেই নেই। কতজনের জন্ম সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট, কতজনের লেখাপড়া স্কুল সার্টিফিকেট আছে? আপনি চিন্তা করুন তো, আজকে বিহারের একটা 70-75 বছরের গ্রাম্য মহিলা, তার কি ওই জন্ম সার্টিফিকেট বা সার্টিফিকেট থাকার সম্ভাবনা আছে যে এই জিনিসগুলো করছে? এটা তো একেবারেই সরকারের সঙ্গে একটা হাত মেলানো চলছে। আমরা যে মানে স্বয়ংশাসিত সংস্থাগুলো যাদের উপর আমরা ভরসা করে চলতে পারি, যেগুলো কারো দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়, আজকে সেই সংস্থাগুলো প্রভাবিত হচ্ছে, যেটা প্রভাবিত করে ফেলেছে বিজেপি সরকার, এবং যেটা মানা যাচ্ছে না এটা ভারতবাসীর উপর একটা আক্রমণ, ভারতবাসীর উপর একটা মানে ভয়ঙ্কর ভীতি প্রদর্শন। এটা বহু মানুষ, গ্রামের মানুষ, তারা ভয় পাচ্ছে, তারা ভাবছে যে ঠিক আছে, এটা তো আমরা বিহারের ক্ষেত্রে দেখছি। বাংলার ক্ষেত্রে আমরা যখন আলোচনা আসবো নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো ডিটেলিং এ আসবো। আমি আসবো লিপিকাদি হাতে, আর সময় নেই, আমি রিতেশদার কাছে যাবো। রিতেশদা হাতে খুব কম সময়, আমি অল্প সময়ের মধ্যে উত্তর জানতে চাইবো আপনার কাছে। যে ভাষায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আক্রমণ করলেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় সরকারকে, এসআইআরকে নিয়ে তার একটা কোথাও না কোথাও একটা অবস্থান আছে, যেটা হচ্ছে তৃণমূল দলের আছেন, বাকি বিরোধী দলেরও আছেন, সেটাকে কোথাও অস্বীকার করা যায় না। যেভাবে হয়তো এসআইআর হচ্ছে সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু এসআইআর হওয়াটা যে জরুরি এটাও তো ঠিক। তাহলে সেটা করার জন্য এই মুহূর্তে তো প্রয়োজন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মানে খুব ভালো কমিউনিকেশনের, যেখানে কোনো মানে লড়াই থাকবে না, সংঘাত থাকবে না। এখন তো সেই সংঘাতের পরিস্থিতি যত সময় যাচ্ছে বাড়ছে, নাহলে তো এই আক্রমণই চলবে। আজকে যেখানে প্রতিষ্ঠা দিবস একটা টিএমসিপির, সেখানে বার্তা যাবে যুব সম্প্রদায়ের কাছে, তা না, সেটা হয়ে গেল আছে ভোটের প্রচার। না দেখো, উনি মঞ্চ বেঁধেছেন, উনি ওনার কথা বলবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, উনি তো আর অন্যর কথা বলবে না, এটা হচ্ছে মূল বিষয়। আর যেটা এসআইআর নিয়ে যে সমস্যাটা যেটা হচ্ছে, সেটা আইএনডিআইএ জোটে বারবার এটা নিয়ে আলোচনা চলছে যে এসআইআর নিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের না। এসআইআর নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনই তৈরি করে ফেলেছেন, এবং তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে প্রথমে ইলেকশন কমিশন বলে বসলো যে আধার কার্ডের মান্যতা দেবো না। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনস্ট্রুমেন্টকে আরেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের অটোনমাস বডি চ্যালেঞ্জ করছে যে ওইটাকে আমি মান্যতা দেবো না। এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলেছেন যে এই আধার কার্ডকে মান্যতা দিতে হবে। তার মানে সূত্রটা কিন্তু রাজনৈতিক দল করেনি, সূত্রটা তৈরি করছে কিন্তু ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পিতভাবে, আমি বলতে পারবো না, তবে ইলেকশন কমিশন ব্যাপারটাকে তৈরি করেছে। এবার হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভোটার কার্ডটাকে কি লাস্ট সিটিজেনশিপ অফ হবে? তাহলে সিটিজেনশিপ যে আছে, তাহলে সিটিজেনশিপের ক্ষেত্রে কতগুলো 13টা আর্টিকেল রয়েছে, এই 13টা আইটেমকে ভোটার ইলেকশন কমিশনকে মান্যতা দিতে হবে। ইলেকশন কমিশন সেইগুলোকে ওভারল্যাপ করে নিজে কিছু একটা করতে চাইছে, এবং সেটার জন্য এমন একটা সময় করতে চাইছে যখন মানে দুটো রাজ্যে নির্বাচন সামনে। তাহলে স্বভাবতই এটা নিয়ে ইলেকশন কমিশনের ইচ্ছের ওপরে প্রশ্ন উঠবে, এবং এই প্রশ্নটা উঠলে সমস্যাটা হচ্ছে ইলেকশন কমিশন যত বিভ্রান্ত হবে, ইলেকশন কমিশন যত না উত্তর দিচ্ছে, তার থেকে বেশি বিজেপি সেখানে দাঁড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছে। এইটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি ইলেকশন কমিশনে বিজেপি কি ইলেকশন কমিশনের মুখপাত্র হয়ে দাঁড়াচ্ছে? এই জায়গাটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। স্নেহান, বিজেপি উত্তর দিচ্ছে, চট করে 10 সেকেন্ড উত্তর নেব। না, বিষয়টা হচ্ছে যখন তুমি দেশের সাংগঠনিক নির্বাচনী কাঠামোকে আক্রমণ করছো, যেভাবে ফলস প্রোপাগান্ডা, একের পর এক মিথ্যা এক্সাম্পল স্বয়ং রাহুল গান্ধী তুলে ধরে ইলেকশন কমিশনকে অ্যাটাক করেছে, সেখানে এই নির্বাচনী ব্যবস্থাটাকে এরা ভেঙে ফেলতে চাইছে। আমি তোমাকে বলছি, তেলেঙ্গানায়ও তো এসআইআর হয়েছিল, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে। সেখানে তো বিধানসভাতে 12 লক্ষ নাম্বার দিয়েছিল, তারপর তো তেলেঙ্গানাতে কংগ্রেসই জিতলো। তাহলে কংগ্রেস যেখানে জিতবে সেই নির্বাচনটাকে কংগ্রেস মানবে, যেখানে হেরে যাবে। দেখো, এরকম বহু প্রশ্নের উত্তর আমাদের কাছে অধরা, বিরোধীদের বক্তব্য রাখবে, কিন্তু সংবিধান মেনে, নিয়ম মেনে আমার মনে হয় এই বিশেষ নিবিড় সমীক্ষা হওয়া প্রয়োজন। এবং আমাদের রাজ্যে এই মুহূর্তে যে সংঘাত চলছে, সেই সংঘাত কোথাও থামার লক্ষণ আমি দেখছি না। যত সময় যাবে 2026 বিধানসভা নির্বাচন আগে এই সংঘাত আরও বাড়বে। আমাদের দেখার এর পরবর্তী পদক্ষেপ কী হয়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।